আশা করি সকলে ভালো আছেন। আজকে মজার একটা ভিডিও হবে, কারণ আজকে না জ্যামিতির অনেক কিছু জানবো এই জেমিনাই থেকে। দেখুন, এই একটা অনেক পুরনো বই, আমি যখন পড়তাম তখন এই পুরনো বই ছিল, এবং এই বইয়ে যে তথ্যগুলো আছে সেটা কতটা পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে সেটা আজকে জানবো। তো বই অনুযায়ী প্রশ্নগুলো আমি জেমিনিকে করব, এবং জেমিনি আমাকে কি তথ্য দেয় সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তো চলুন জানি। এই যে, তো প্রথম প্রশ্ন জেমিনিকে করা হচ্ছে, জেমিনি, মৌমাছি কি গুনগুন শব্দ করে? হ্যাঁ, মৌমাছিরা নিশ্চয়ই গুনগুন শব্দ করে। তবে মজার ব্যাপার হলো এই শব্দটা তাদের মুখ থেকে আসে না, বরং এটা তাদের ডানাগুলো দ্রুত ওঠানামার কারণে তৈরি হয়। মৌমাছিরা যখন ওড়ে তখন তাদের ডানাগুলো প্রতি সেকেন্ডে শত শতবার কাঁপতে পারে, যা বাতাসের ঠিক মধ্যে আছে, কম্পন তৈরি করে এবং আমাদের কানে এসে সেই পরিচিত গুনগুন শব্দটা পৌঁছায়। ঠিক তারাই ঠিক আছে। এবার বলুন, তাহলে ফড়িংয়ের কয়টি চোখ আছে? ফড়িংয়ের মোট 5টি চোখ আছে। এর মধ্যে 2টি হলো বড় যৌগিক চোখ, যা তাদের চারপাশের সবকিছু পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। আর মাথার মাঝখানে 3টি ছোট সরল চোখ রয়েছে, যেগুলোকে ওসেলি বলা হয়, এবং এগুলো আলোর বিভিন্ন পরিবর্তন বুঝতে সাহায্য ঠিক করে। আছে, ঠিক আছে। এবার বলুন, কোন পাখির রং পুরো হলুদ? পুরোপুরি হলুদ রঙের পাখি পাওয়া একটু কঠিন, কারণ অনেক পাখিরই দেহে অন্য কোনো রঙের মিশ্রণ থাকে। তবে গোল্ডেন ওরিওল বা আমাদের পরিচিত হলদে পাখি কিন্তু উজ্জ্বল হলুদ রঙের হয়, যার ডানার কিছু অংশ কালো হতে পারে। এই পাখিগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি তাদের মিষ্টি ডাকও মন ভরিয়ে ঠিক দেয়। আছে, ধন্যবাদ। এবার বলুন, কোন প্রাণীর দাঁত নেই, তাহলে খায় কি করে এই প্রাণী? মানে খাওয়া কিভাবে চিবায়? এমন অনেক প্রাণী আছে যাদের দাঁত নেই, যেমন ধরুন পাখিরা। পাখিদের দাঁত থাকে না, কিন্তু তাদের ঠোঁট থাকে, যা দিয়ে আচ্ছা, তারা খাবার আচ্ছা, আমি ধরে যে এবং যতদূর ওটা জানি গিলে নেয়। কচ্ছপের দাঁত তারপর নেই। খাবার হজম করার জন্য তাদের পেটে একটি বিশেষ অঙ্গ থাকে। শুনুন, কচ্ছপের শুনলাম দাঁত নেই, আসলে কি এটা সত্যি কচ্ছপের দাঁত নেই? হ্যাঁ, এটা একদম সত্যি যে পূর্ণাঙ্গ কচ্ছপদের দাঁত থাকে না। দাঁতের বদলে তাদের মুখের চারপাশটা একটি শক্ত ধারালো খোলস বা ঠোঁট থাকে, যা দিয়ে তারা খাবার কাটে বা ছিঁড়ে নেয়। এই ঠোঁটগুলো অনেকটাই শক্ত নখের মতো উপাদান দিয়ে তৈরি। আপনি কি কচ্ছপের বিষয়ে আর কিছু জানতে চান? কোন পাখিকে জেলে পাখি বলে? জেলে পাখি হিসেবে সাধারণত পানকৌড়িদের সম্বোধন করা হয়। এরা খুব দক্ষ জেলে। জলে ডুব দিয়ে মাছ ধরতে এদের জুড়ি মেলা ভার। এদের পালকগুলো সম্পূর্ণ জলরোধী হয় না, তাই মাছ শিকারের পর এরা ডানা মেলে শুকিয়ে নেয়। আপনি কি এদের সম্পর্কে আরো কিছু জানতে চান? না, ঠিক আছে। আরও প্রশ্ন আছে, যেমন আমাকে বলবেন যে ইউরোপের কোন সুরস্রষ্টা বধির ছিলেন? ইউরোপের কোন সুরস্রষ্টা বধির ছিলেন? ইউরোপের বিখ্যাত সুরস্রষ্টা লুডভিগ ফন বিথোভেন বধির ছিলেন। তার শ্রবণ শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে এবং জীবনের শেষ ভাগে তিনি প্রায় সম্পূর্ণ বধির হয়ে গিয়েছিলেন। এই চরম প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি তার শ্রেষ্ঠ সঙ্গীত সৃষ্টি করেছিলেন। আপনি কি তার কোনো বিশেষ সৃষ্টি সম্পর্কে জানতে চান? ঠিক আছে, এবার বলুন তো, পৃথিবীর মধ্যে দীর্ঘতম মহাকাব্য কোনটি? পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য হল মহাভারত। এটি শুধু দীর্ঘতমই নয়, এটি হিন্দু ধর্মের একটি প্রধান ধর্মগ্রন্থও বটে, যা কুরুক্ষেত্রের যুদ্ধ এবং বিভিন্ন নৈতিক ও দার্শনিক বিষয়ে আলোকপাত করে। আপনি কি এই মহাকাব্যের কোনো নির্দিষ্ট চরিত্র বা পর্ব সম্পর্কে জানতে চান? আপাতত না। আচ্ছা, আধুনিক ভারতের চিত্রশিল্পের জনককে? আধুনিক ভারতের চিত্রশিল্পের জনক হলেন রাজা রবি বর্মা। তিনি ইউরোপীয় তেল রঙের কৌশলের সাথে ভারতীয় পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীর মিশ্রণ ঘটিয়ে এক নতুন ধারার সৃষ্টি আচ্ছা, করেছিলেন। আমার কাছে তাছাড়া একটা বই ছিল। লিথোগ্রাফির মাধ্যমে সেখানে যে তথ্যটা আছে, সেখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি আধুনিক ভারতের চিত্রশিল্পের জনক অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা আমার কি ভুল হয়ে যাবে নাকি? একেবারেই না, এটা ভুল হবে না। অবনীন্দ্রনাথ ঠাকুরকেও আধুনিক ভারতীয় চিত্রশিল্পের একজন অন্যতম প্রতিষ্ঠাতা বা পথপ্রদর্শক মনে করা হয়। তিনি বেঙ্গল স্কুল অফ আর্টের মাধ্যমে ভারতীয় শিল্প রীতিকে পুনরুজ্জীবিত করেছিলেন। তাই আপনার বইতে যদি তার নাম থাকে তবে সেটাও ঠিক। আসলে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সম্মান তাদের দুজনকে দেওয়া হয়। বাংলা ভাষায় প্রথম সাহিত্য পত্রিকা কোনটি?
বাংলা ভাষার প্রথম সাহিত্য পত্রিকা হল তত্ত্ববোধিনী পত্রিকা, যা 1843 সালে প্রকাশিত হয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এই পত্রিকা প্রকাশিত হতো এবং এটি বাংলা ভাষার সাহিত্য, দর্শন ও সমাজ সংস্কারে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ঠিক আছে, আপনি কি আজকে এই পত্রিকার কোনো বিশেষ সংখ্যা বা প্রবন্ধ সম্পর্কে জানতে চান? ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তাহলে দেখলেন যে বিষয়গুলো আমি জেমিনি থেকে জানলাম। এবার কথা হচ্ছে যে এভাবে কিন্তু অনেক কিছু তথ্য জানা যায়। তো যারা বলেন যে অনলাইন থেকে এডুকেশন নেওয়াটা কতটা ভালো কি খারাপ, তাহলে আপনারা নিজেরাই যাচাই করে বলতে পারেন যে অনলাইন থেকে শিক্ষা গ্রহণ করা কতটা ঠিক। আমার মতে আপনি কীভাবে ব্যবহার করছেন সেটাই হচ্ছে বড় বিষয়।